দুপুর 11টা। সূর্য নিজের তেজে উত্তাপ ধীরে ধীরে বাড়িয়ে মাথার উপরের দিকে অগ্রসর হচ্ছে। ভ্যাপসা গরম চারপাশে মানুষ অস্থির হয়ে উঠেছে। বিয়ের পড়ানো শেষ হতেই কাজী এবং উকিলকে পাওনাদি মিটিয়ে সিমরানের হাত ধরে বাইরে নেমে শান্ত পকেট থেকে 2000 টাকা বের করে প্রশান্তকে হাতে দিয়ে বলে, এটা তোদের 3 জনের মিষ্টির খরচ। দুপুরে এখান থেকেই খেয়ে যাব, সামনের হোটেলটাতে যা, আমি ওকে নিয়ে আসছি। কথাগুলো বলেই সিমরানের দিকে তাকাতেই ভুরু কুঁচকে ফেলল শান্ত। সিমরান এখনও একধানে মাটির দিকে তাকিয়ে আছে, চোখ ভর্তি টলমলে পানি, আর একটু হলে গড়িয়ে নিচে পড়বে। কিরে, তুইও মিষ্টি খাবি নাকি? চোখ টিপ করে সিমরানের উদ্দেশ্য বলল শান্ত, নিচু কণ্ঠে কান্নার দলাগুলোকে ঢোক গিলে সংবরণ করে বলল, আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে দিয়ে আয়। শিরিয়ান হয়ে গেল শান্ত, ধীর কণ্ঠে বলল, আচ্ছা যাবি, আমি দিয়ে আসবো তোকে, কিন্তু তার আগে খেয়ে যাবি, বিরিয়ানি খাবি। এই হোটেলে বিরিয়ানি দারুণ স্বাদ কিন্তু। রেগে চেঁচিয়ে বলল সিমরান, আমি কোথাও যাব না, কিচ্ছু খাবো না, আমাকে এক্ষুনি তুই বাড়ি দিয়ে আসবি। সবাই খুঁজছে আমায়। শান্ত, ওদের খিদে পেয়েছে, আমারও পেয়েছে, আগে খাই তারপরে যাব, ওকে? কান্না ভেঙে পড়ল সিমরান, হাঁটু মুড়িয়ে রাস্তার উপর বসে পড়ল। বাবাকে ঠকানো একদম উচিত হয়নি তার। বিয়ে তো ভেঙে দিয়েছে, তারপর কেন সে এমনটা করল? শান্তকে সম্মতি দেওয়া একদম ঠিক হয়নি। যখন বাবা ভাই জানবে তখন কতটা কষ্ট পাবে ভাবতে বুক চিরে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে সিমরানের। 2-1টা লোকজন আর চোখে রাস্তার মাঝখানে হাঁটু মুড়ে কান্না করা সিমরানকে দেখছে। আর কিছুক্ষণ থাকলেই কোনো না কোনো ঝামেলা ফেঁসে যাবে ভেবে শান্ত সিমরানকে টেনে বাইকে উঠালো। ভাইদের ফোন করে দিয়ে ডাকতে চলে এলো। সবে মাত্র মিষ্টি খাচ্ছিল তারা, আর লাবণী খাবার মেনু হাতে নিয়ে চুজ করছিল। ভাগ্য ভালো অর্ডার দিয়ে বসেনি এখনো। কলেজের রোডে বাইক আসতেই সিমরান এখানে থামাতে বলল। বাধ্য হয়ে বাইক থামালো শান্ত। 2 মিনিটের মধ্যে ট্যাক্সিটাও চলে এলো। সিমরান বাড়ির দিকে রওনা দিলে লাবণী এসে হাত ধরল। শান্ত ইশারা যেতে বলছে তাকে। প্রথমে অমত করলেও লাবণী যুক্তির সামনে পেরে উঠল না সিমরান। খালি গায়ে শুধুমাত্র লুঙ্গি পরে গামছা গলায় ঝোলাতে ঝোলাতে সামনে দরজার সামনে এলো। এ বাড়ির মহারাজের ঘুম সেক্ষেত্রে তাড়াতাড়ি ভেঙেছে। প্রতিদিন অভ্যাসের মতো ঘুম থেকে উঠতে সে গোসল করবে, তারপর একসাথে দুপুরের খাবার খেয়ে বাইকে যাবে, আর সেই রাত 12টায় আসবে। তবে ভার্সিটিতে যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকে সেই দিন ওই রুটিন কষ্ট করে ভাঙতে হয় তাকে। সদর দরজার সামনে যেতে লাবণী শায়ানকে এই অবস্থায় দেখে জোরে চিৎকার মারে। এই ভীতু মেয়েটা মনে মনে শায়ানকে পছন্দ করলেও আজ পর্যন্ত সরাসরি সেটা বলার সাহস পায়নি। কত শত প্রেমপত্র লিখলেও সেটা সেই নন্দিনী পর্যন্ত পৌঁছেছে, তার ভাই পর্যন্ত যায়নি। একসময় এই পত্র পড়তে পড়তে বিরক্ত হয়ে সিমরান যখন নারাজ হতো তখন নানা ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে দিয়ে পড়াতো। যাই হোক, হবু জামাই অনুভূতিগুলো না পড়লেও ননদ যে পড়েছে এটাই সে তৃপ্তি পেত। হাঁ হয়ে শান, যদিও নিজের কাছে অস্বস্তি লাগছে তাও লাবণীর সামনে পাত্তা দিল না। রান্নাঘর থেকে মা দৌড়ে এসে, এমন চিৎকার দিলি কেন তুই? শাওন গম্ভীর কণ্ঠে বলল। লাবণী ভীতু গলায় বলল, ও ভাইয়া, আপনি লুঙ্গি পরা অবস্থায় সামনে এসেছেন তো কি এতে চিৎকার দেওয়া লাগে? পৃথিবীতে আর কেউ লুঙ্গি পরেনি নাকি আমি প্রথম পরলাম লুঙ্গি পরা অবস্থায়? আমাকে দেখছিস বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এমন আয়ান বলে চিৎকার দেওয়ার কি আছে? শুটিং চলছে এখানে।
মাথা মোটা বলে লাবণীর মাথা ধরে দুটো ধাক্কা মেরে রুমের ভিতর সরিয়ে দিয়ে হনহন করে সামনে পিছনের দিকের উদ্দেশ্যে চলল। সোফায় বসে লাবণী কাঁদো কাঁদো চেহারা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে সিমরান। ইস আমার জানচুসটা, কত আশা নিয়ে হিরোইনদের মতো চিৎকার দিল। ভেবেছিল হিরো মহাশয় চিৎকার দিয়ে দৌড়ে দিবে, কিন্তু কি হলো, বিরিয়ানি খেতে গিয়ে পান্তা ভাতও জুটল না। তোর ভাইটা কোনোদিনই আমার অনুভূতিগুলো বুঝবে না। দেখবি একদিন আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে, সেই দিন তোর ভাই বাপ্পারাজের মতো প্রেমের সমাধি গান গাইবে আর আমি ফিরে আসবো না। রাত 12টা। প্রচণ্ড গরমে কাঁথার মধ্যে মুখ লুকিয়ে ফিসফিস করে কথা বলছে সিমরান। কথা এক পর্যায়ে শান্ত বলে, ও পাখি, তোমাদের বাড়ির সামনে রাস্তা একটু আমি বটতলায় দাঁড়ানো আছি। অবাক বাকহারা হয়ে গেল সিমরান। দাঁতে দাঁত চেপে বলল, তোর সাথে দেখা করা মানেটা কি? তোর সাথে এর আগে কি কখনো দেখা করছি যে আজ এসে রাস্তায় দাঁড়িয়ে আছিস? এর আগে তো বিয়ে করিনি, তাই দেখা করতে চাইনি। আয় না প্লিজ, মাত্র আধ ঘন্টা পর চলে যাবি প্লিজ। একদম না, তুই আমাকে একদম জ্বালাবি না। ফোন বন্ধ করে রাখবো তাহলে। থেমে একটু বোঝার চেষ্টা কর, কেউ দেখে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। প্লিজ এমন করিস না। শান্ত, আচ্ছা তোর রুমটা কোন দিকে যেন? জানালাটা খোল, আমি আসছি। সিমরান শিহরে উঠল, বলল, না প্লিজ আসবি না, ভাইয়া কিন্তু এখনো ঘুমায়নি, প্লিজ আসবি না, আমি কাল তোর সাথে দেখা করব, প্লিজ এখন তুই এখান থেকে যা। শান্ত, কোথায় দেখা করবি? আর কসম বল যে সত্যি দেখা করবি। সিমরান, আচ্ছা কসম, কলেজের সামনে রাস্তা থাকবো। এখন প্লিজ তুই এখান থেকে যা, তোর পায়ে পড়ি। শান্ত, কোথায় যাব আমি? সিমরান, কোথায় যাবি মানে? তুই তো বাড়ি যাবে, অন্তত আমাদের রাস্তা বাইরে যা। শান্ত, তো আমি আছি কই? আমি তো আমার বিছানায় শোয়া, বলে হা করে হেসে দিল। সিমরান ফোন কেটে ভিডিও কল দিল শান্তকে। ফোন রিসিভ করে এখানে হেসে যাচ্ছে শান্ত। রাগে চোয়াল শক্ত করে সিমরান বলল, এসবের মানে কি? শান্ত, কিছু না, তুই তো এমনিতে দেখা করবি না, তাই একটু পলিটিক্স খাটালাম। এসব তো আর তোর বাপের মাথা ঢুকবে না, ঢুকলে চেয়ারম্যান হতে পারতো আমার শ্বশুরমশাই। যাই হোক, কাল না আসলে কিন্তু রাতে সত্যি সত্যি তোর বাড়িতে চলে যাব। সকাল 8টা। গ্রামীণ পরিবেশে চারদিকে পাখি কলরবে মুখরিত হয়ে আছে কলেজ মাঠ। রঙহীন সাদা থ্রি পিসে নিজেকে পরিপাটি করে কলেজ মাঠে অপেক্ষা করছে সিমরান। শান্ত এখানে লাপাত্তা। টানা 10 মিনিট অপেক্ষা করে বাড়ির দিকে রওনা হতে গাছের আড়াল থেকে হাসতে হাসতে বের হলো শান্ত। আরে বাহ, বউ আমার বিয়ের সাথে সাথে অপেক্ষা করা শিখে গেছে। বিয়ের আগে হলে আদৌ আসতি কিনা সেটাই সন্দেহ। সিমরান মুখ রেগে চলে যেতেই দূরত্ব পায়ে এসে হাত টেনে ধরে, তারপর আলতোভাবে টানতে টানতে ধান ক্ষেতের মাঝখানে নিয়ে যায়। চারপাশে ধানের উঁচু প্রাচীন, আর তার মাঝখানে শেষ দিয়ে ছোট্ট পুকুর পাড়ে গাছের নিচে বসে আছে শান্ত। সিমরান মুচকি হেসে হেলতে দুলতে রুমে প্রবেশ করতে অবাক হয়ে যায় সিমরান। বিছানার ওপর মাথা নিচু করে বসে আছে সায়ন। তাকে দেখে মাথা তুলে তেরে সামনে চলে আসলো, শক্ত করে হাত চেপে ধরে রক্তচক্ষু নিয়ে জিজ্ঞেস করলো, শান্তর সাথে ধান ক্ষেতের পাশে কি করছিলি তুই? ভয় উত্তেজনা বাঘহারা হয়ে যায় সিমরান। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে বলছে তোকে এসব? সায়ন রাতুল বলছে, নিজের চোখে দেখেছে তোকে। কি করছিলি তুই ওখানে? শরীরের শক্তি ফিরে পায় সিমরান। ভাইয়া নিজে দেখেনি, এটা অনেক। জোরে জোরে চেঁচিয়ে কান্না করতে করতে বলে, রাতুল বললে তো তুই বিশ্বাস করে নিলি। ও শ্যামরা একদম ভালো না, ও ইচ্ছা কইরা আমার নামে মিথ্যা কথা বলছে। ও অনেক দিন ধরে আমার পিছনে পিছনে ঘুরে কালকে মেসেঞ্জারে প্রপোজও করেছে। আমি অপমান করছি বইলে এখন আমার নামে দুর্নাম ছড়াইতেছে। ওর ওই চরিত্রহীন বন্ধু বান্ধবদের জন্য তুই আমাকে বকবি কেন? দাঁড়া, আজকে আব্বু আসুক, তারপর আমি সব বলবো। তোর বন্ধু বান্ধব ছুটাইছি আমি, তুই কি শুরু করছিস? বেদিব্যস্ত হয়ে সিমরানের মুখে চেপে ধরল শাওন। অস্থির হয়ে বলল, আচ্ছা আচ্ছা শুনছি আমি ওই শালারে দেখতেছি। তুই আব্বুকে বলিস না প্লিজ। আস্তে আস্তে চিল্লাস না।
কেটে গেল আরও 2 দিন। সব কিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু বাঘ বাঁধল অন্য একদিকে। রাতে 12টা তখন। বাজার থেকে এসেই বোনের রুমে ঢোকার জন্য দরজার সামনে দাঁড়ালো। আজকাল সিমরান ভিতর থেকে দরজা বন্ধ শুয়ে পড়ে। ডাকার পর দরজা খোলে। ঘরের কারেন্ট নেই, ফলে ফ্যানের শোঁ শব্দও নেই। ভিতর থেকে স্পষ্ট সিমরানের ফিসফিস করা কথাবার্তা আর হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। শান এবার পুরোপুরি নিশ্চিত হলো সিমরান প্রেম করে। বোনকে যতই ভালোবাসুক না, কোনো ভাই চাবে না তার বোন কোনো ছেলের সাথে প্রেম করুক। এর মানে এটাই, সে সব ছেলেরা ফুসলে ফাসলে বোনের চরিত্র দাগ লাগাবে। কোনোরূপ শব্দ না করে আস্তে সিমরান ডাক দিল, শাওন। চমকে উঠলে ফোন কেটে দিয়ে সাইলেন্ট করে চার্জ দিল ফোন। তারপর ঘুমের ভান করে আলসেমি করতে করতে দরজা খুলল। বিরক্ত চোখে তাকিয়ে বলল, তো আমাকে না জ্বালালে তোর ঘুম হয় না? নীরব হয়ে বোনের দিকে তাকালো কিছুক্ষণ, তারপর সোজা টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে নিল। সাথে সাথে খপ করে সায়ামের হাত ধরল। এক হাতে ফোন নিয়ে সিয়ামকে ধাক্কা মেরে দূরে সরালো। সিমরান, আমি কি তোর ফোন ধরি? তুই আমার ফোন ধরছিস কেন? শান্ত লক খুলেই মেসেঞ্জারে ঢুকলো। 2 হাত দিয়ে ধস্তাধস্তি করে না পেরে সায়ামের হাতের ওপর জোরে থাপ্পড় মারল সিমরান। ব্যথায় জর্জরিত হয়ে ফোন রেখে ঠাস করে গালের ওপর থাপ্পড় মারল সিমরান। ছিটকে রুমের কোনায় পড়ল। ঠাস ঠাস করে চিৎকার শুরু করল সিমরান। মেসেঞ্জার কিছু না পেয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতেই শাওনের প্রোফাইলটা ভেসে উঠল। এতক্ষণ যে সায়ামের সাথে কথা বলছে সে বিষয় নিশ্চিত সে। আঙুল দিয়ে স্ক্রিন টানতে টানতে অস্পষ্ট কিসের ইমোজি সাথে আরও কিছু অন্তরঙ্গ মেসেজ তরতরিয়ে মাথা গরম হয়ে গেল সাইমনের। ফোন রেখে তেড়ে গেল সিমরানের দিকে, দুগালে চেপে ধরে বলল, সব রেখে ওই নেশাখোরটার সাথে প্রেম করতে গেছিলি? সেই দিন ওর সাথে ধান খেতে ঢুকছিলি? তুই এজন্য বিয়ে করতে চাইছিলি না, আর আমি বোকার মতো বিয়ে বন্ধ করতে বলছি আব্বুকে। এর মধ্যেই চামেলি বেগম ছুটে এসে শাওনের থেকে সিমরানকে ছাড়ালো। মঈনুদ্দিন যে বাকহারা হয়ে গেছে এরকম দৃশ্য দেখে রেগে চেঁচিয়ে বলল, সায়াম, তোমরা কি এখনো বাচ্চা আছো যেভাবে মারামারি করবা? স্যাম, আব্বু তোমার আদরের মেয়ে মান সম্মান সব ডুবিয়েছে। ও চেয়ারম্যানের পোলার লগে পরশু ধান খেতে ঢুকছিল। সারা রাত কথা বলে ওই শান্তর সাথে। ওর বিয়ে ঠিক করো তাড়াতাড়ি, নইলে মান সম্মান কিচ্ছু থাকবে না। বিয়ের কথা শুনে রেগে গেল সিমরান। চেঁচিয়ে বলল, তোর কি? তোর ইচ্ছে করলে তুই বিয়ে কর, একদম আমার লাইফে ইন্টারফেয়ার করবি না। আমার যার সাথে ইচ্ছে তার সাথে প্রেম করো, 100 বার করবো। তুই আমাকে মারার কে? ঠাস করে গালের উপর পুনরায় থাপ্পড় মারল মঈনুদ্দিন হোসেন। স্তব্ধ হয়ে গেল সিমরান, যেন বলার ভাষা নেই কোনো। দাঁতে দাঁত মিশে মঈনুদ্দিন বলল, আগামী 2 দিনের মধ্যে তোর বিয়ে দিব আমি। লেখাপড়া সব বাদ। বলে বিছানায় রাখা ফোনটা ধরে আছাড় মারতে ফ্লোরের ওপরে সাথে সাথে ভেঙে 2 টুকরা হয়ে গেল ফোন। ভিতরে সিমটা বেরিয়ে এসেছে, সেটা ধরে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভেঙে ফেলল। রুম থেকে বেরোনোর আগে চামেলির উদ্দেশ্যে ফিসফিসে করে বলল, তোর মেয়েকে বিয়ের জন্য রাজি কর, না হলে সম্পূর্ণ পাওনা তোর উপর পিঠে পড়বে। শিহরে উঠলেন চামেলি বেগম। সকাল 8:30। চিন্তিত মুখে বসে আছে মঈনুদ্দিন হোসেন। টানা 3 বার ফোন দেওয়ার পরও রিসিভ করেনি নজরুল মোল্লা। নানান রকম চিন্তাভাবনা মাথায় কিলবিল করছে। হঠাৎ রিংটোনের শব্দ হুঁশ এলো। নজরুল মোল্লা ফোন দিয়েছে নিজের থেকে। রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে শোনা গেল, আরে মইন, ফোন দিছিলা? আমি তো একটু ভিটায় গেছিলাম। মইন, হ্যাঁ ভাইজান, একটু কথা ছিল। কিভাবে যে বলি। নজরুল আরে আমতা আমতা করে বলে কেন? কি হইছে? মইন, ভাইজান, আমার মত পাল্টে গেছে। মেয়েটার বিয়ে আমি আজ কালের মধ্যে দিতে চাই। আমার শত্রু অভাব নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে সুমন বাবারে ফোন দেন, আর না হলে বলে দেন আমি অন্য ছেলে দেখব। নজরুল, আরে তা নয়, বুঝলাম। ওরে যদি এক্ষুনি আসতে বলি তাহলে এক্ষুনি আসবে, কিন্তু হয়েছেটা কি? সেই দিন তো বললাম মেয়ের বিয়ে আরো 2 বছর পর দিবা।
মঈন ভাইজান, বিয়ে শাদির ব্যাপার আপনাকে যদি সবই খুলে বলি, রফিক চেয়ারম্যানের বড় ছেলে চেনেন? ও যে গাঁজাখোর ছেলেটা ব্রিজের ওপরে থাকে সবসময় বকাটে ছেলেদের সাথে। হ্যাঁ চিনি তো, ওই যে লম্বা করে ছেলেটা, সারাক্ষণ সিগারেট তো মুখেই থাকে। কিন্তু কি হয়েছে? মঈন ভাইজান, মেয়েটা আমার সরল মনে, ওই ছেলেটা পিছন লাগছে। যদি কোনো অঘটন ঘটে যায়, আমি একদম কোনো রিস্ক নিতে চাই না। নজরুল, আচ্ছা আচ্ছা, আমি সব বুঝতে পারছি, এ বয়সে এরকম একটু একটু হয়েই থাকে। আচ্ছা তাহলে কি করব এখন? মঈন, আমি চাই কালকে আপনার এসে আংটি পরাইয়া যান, আর সুমনকে খবর দিন এসে যাবে। পরশুদিন শুক্রবার বিয়ে, জুম্মার নামাজের পরই বিয়ে হবে, কি বলেন? জয়নুল, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। না হলে কাল সকাল 9টায় আমরা আসব। মঈন, আচ্ছা ভাইজান, খোদা হাফেজ। অস্থির হয়ে উঠেছে শান্ত। কাল রাতে যে ফোন কাটলো তারপর থেকে এখন পর্যন্ত ফোন বন্ধ। দুপুর 11টা বাজে। এই নিয়ে 4-5 বার বাইক করে সিয়ামের বাড়ির সামনে রাস্তায় চক্কর দিয়ে কিন্তু এখনও দেখা পায়নি। তাই হঠাৎ মেসেজ টিউন বাজতে ফোন হাতে নিল। অচেনা একটা নম্বর থেকে ছোট্ট একটি মেসেজ এসেছে। স্ক্রিন অন করতেই দেখল। চমকে উঠল শান্ত। মাথা হুটহাট গরম হওয়া অভ্যাস, কিন্তু এই মুহূর্তে কিচ্ছু করা যাবে না। আগে সিমরানের সাথে কথা বলতে হবে ভেবে বাইক নিয়ে একটানে বাজারের দিকে গেল। লুকিয়ে লুকিয়ে মায়ের ছোট্ট বাটন ফোন নিয়ে শান্ত নাম্বার মেসেজ করেছে সিমরান। সেন্ড হওয়ার সাথে সাথে মেসেজ ডিলিট করে নাম্বারটা ব্লক করে দিল। তারপর সাবধানে ফোন যেখানে রেখে পুনরায় নিজের রুমে চলে গেল। কাল থেকে না খেয়ে আছে সে। প্রায় 1 ঘন্টা পরে লাবণী এলো সিমরানদের বাড়িতে। সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতিস শাওনের কঠিন দৃষ্টির সামনে পড়ল। কেন এসেছিস? গম্ভীর কণ্ঠে কথাটা শুনেই ঘেমে নিয়ে একাকার হয়ে গেল লাবণী। তোতলানো কণ্ঠ বলল, ও আমার সব ফ্রেন্ডরা কলেজ মাঠে দেখা করব, তাই সিমরানকে নিতে এলাম। শাওনও কোথা যাবে না, তুই যেতে পারিস। লাবণী, বাড়ি পর্যন্ত আসলাম তখন একটু দেখা করে নেই। শাওন, মাত্র 5 মিনিটের মধ্যে ঘর থেকে বের হবি? ওর বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি আশেপাশে ঘেঁষবি না। অপমানে নীল হয়ে গেল লাবণী। সারা শরীরে যেন বিষ ছড়িয়ে যাচ্ছে। টলমলে চোখে একবার শাওনের দিকে তাকিয়ে ধীর পায়ে সিমরানের রুমে ঢুকল। ভিতরে গিয়ে ব্যাগ থেকে ছোট্ট বাটন ফোনটা ছুঁড়ে সিমরানের দিকে মারল। বলল, তোর জামাই এটা দিছে, অন কইরা কথা বল। তুই তো তোর জামাই দ্বিতীয়বার, আর আমাকে জ্বালাবি না, বলে ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। শাওনের দেখেও তার দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে গেল। সেদিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে শাওন। সারাদিন সবার থেকে লুকিয়ে 5 মিনিটের মতো একবার কথা বলল, রাতে আর পারল না। পুনরায় ধরা পড়ে গেল শাওনের কাছে। লাবণীকে হঠাৎ এভাবে আসতে দেখে সন্দেহ হয়েছিল তার। হাত থেকে ফোনটা টেনে এনে ঠাস ঠাস করে 2-3টে থাপ্পড় মারল শাওন। রুমে কোণে ছিটকে পড়ে প্রায় অজ্ঞান হওয়া ফালা সিমরানের। ইতিমধ্যে বাবা মা এসে পড়েছে। ফোন কানে নিয়ে বলল, তুই কোনো সাহস আমার বোনের কাছে ফোন দিচ্ছিস? তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে রাস্তা বের হলো। উদ্দেশ্য শান্ত, হয়তো তাদের রাস্তার কাছে সেই ভাবনা করে। রাগে পুরো শরীর গজগজ করছে। মহিনুদ্দিন হোসেন মেয়ের উপর সমস্ত রাগ ঝাড়ল চামেলির উপরে। চুলের মুঠি ধরে টেনে দিয়ে ফ্লোরে ফেলল। আঁতকে উঠল সিমরান। গালের যন্ত্রণা কাতরাচ্ছে সে এখনো। ঠোঁটে একপাশ থেকে রক্ত পড়ছে। কোনো মতে বাবাকে ধরতে গেলে পুনরায় ছিটকে ফেলে তাকে টেবিলের কোণায় মাথা পড়ে অনেকটা ছিলে গেছে কপাল। মঈনুদ্দিন বেল্ট নিয়ে একের পর এক ওর মারতে লাগলো। চামেলি ওপর কাতরানো মাকে দেখে আর সহ্য করতে পারল না। ছুটে গিয়ে জড়িয়ে ধরল ফ্লোরে শুয়ে থাকা মাকে। ফলে বেল্টে 3-4টা আঘাত তার গায়ে পড়ল। মনে হচ্ছে যেন প্রত্যেকটা আঘাত জায়গা গরম তেল ছেটাচ্ছে কেউ। মার থামিয়ে রক্তচক্ষু নিয়ে মঈনুদ্দিন বলে, কাল সকালে আন্টি পড়াতে আসবে। যদি কোনো ঝামেলা করিস তাহলে তার পাওনা তোর মাকে মেটাতে হবে, মনে রাখিস। কপালে তো ধীর গতিতে গড়িয়ে পড়ছে রক্ত। গাল দুটো থাপ্পড়ে দাগ পড়ে গেছে। ঠোঁট থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে। সারা পিঠ জুড়ে বেল্টের আঘাত। তারপরেও সে আঘাতকে পাত্তা দিচ্ছে না মন। দেওয়ালের সাথে পিঠ হেলান দিয়ে কান্নারত মাকে দেখছে। কি সুন্দর পরিবার,
কিছু হলেই সবদার মায়, তার জন্য মা কোনো কষ্ট পাবে, তার কষ্ট দিবে না সে। ঘর থেকে বের হয়ে ফোন নাগালে রফিক চেয়ারম্যানের নাম্বারে। 12টা, সবাই ঘুমে ভাঙল। তারপর রাগে ক্ষোভে 8বার ফোন দিলে মঈনুদ্দিন 9বারের মতো ঘুম ঘুম কণ্ঠে ওপাশ থেকে হ্যালো বললেন রফিক। আমাকে অশান্তির আগুনে জ্বালিয়ে নিজেই শান্তিতে ঘুমাচ্ছিস, কি ভাবছস? তোর চালাকি আমি বুঝি না? আমার মেয়ের সম্মান, গ্রামে আমার সম্মান নষ্ট করার নিজের ছেলেকে লেগিয়ে দিয়েছিস। খবরদার, ছেলেকে সামলা। তোমার এই বকাটে নেশাখোর ছেলে পরবর্তী আমার চোখের সামনে পড়লে খুন করে দেব। আমার মেয়ের বিয়ে 2 দিন মধ্যে দিব। এই 2 দিন তোর ছেলেকে সামলাও, না হলে মানহানির মামলা দেব তোমার আর তোমার ছেলের ওপর। মনে রেখো। বিস্ময় অবাক হয়ে গেল রফিক। বিছানা থেকে নেমে দিলেন ছেলের রুমে। রুম ফাঁকা। নিচতলা নামতে দেখলে সোফার উপর শুয়ে একের পর এক সিগারেট খাচ্ছে আর ফোন স্ক্রল। হাস্যকর সিমরানের মুখ চুমো খাচ্ছে। পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল রফিকের সামনে। শেষ পর্যন্ত শত্রুর মেয়ে প্রেমে পড়েছে। ছেলেকে কিছু বুঝতে না দিয়ে শান্তভাবে বলল, রুমে গিয়ে ঘুমাও। আর এসব সিগারেট কবে ছাড়বে তুমি? সাথে সাথে সিগারেটের ফেলে পা দিয়ে পিষে উপরে রুমে গেল। বাবা যতই জানুক সে সিগারেট খায়, কিন্তু তারপরও বাবার সামনে খাওয়ার সাহস তার নেই। সকালবেলা ঘুম ভাঙতে নিচে দাদি চেঁচামেচি শব্দ শুনে নিচে নামলো। হায়রে আমার খোদা, এই কালনাগিনী আমার নাতিরে খাইলো, জাদু করছে। ওই ছেড়ি তাবিজ করছে যাতে আমার নাতিরে পাগল করতে পারে। দেখছি তো মুখখানা, একটু লগই তো নাই, তারপরও আবার ফর্সা না, কালা কালা মুখখান। আমার চাঁদের নাহান নাতিডারে কি দেখাইয়া যে পাগল করলো। তুমি দাদুকে যা দেখাইয়া পাগল করছো, সিমরানও আমাকে তাই দেখাইছে। কি দেখাইছিল তুমি? কথাগুলো বলে সামনে সোফায় বসলো। দাদি দেহ দেহ আমার নাতিডা কয় উঁচা লম্বা, আর মেয়ে মাইয়াডা দেহ একটুখানি হাঁটুর নিচে পড়ব আমার নাতির। ও মাইয়া বামুন হইয়া আমার চাঁদের হাত দিবার চায়। সহ্য হলো না শান্তর। রেগে উঠে বলল, তোমার এত জলে কেন? আমি যারে ইচ্ছে তারে বিয়া করব। তোমার কি? তুমি চুপচাপ ঘরে বসে পান চিবাও, একদম কুটনামি করবা না। মা আব্বু বিয়া করবা মানে? শান্ত মানে? আমি সিমরাকে অলরেডি বিয়ে করছি। আমি জানতাম এরকম ঝামেলা হবে। রফিক সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ওই মেয়ের বিয়ে আজকালের মধ্যে, ওর কথা ভুলে যাও। চুপচাপ এই 2 দিন ঘরের মধ্যে থাকবা তুমি। তোমাদের এই পুতুল খেলা বিয়ে তোমাদের মধ্যেই রাখো, একদম বাইরে কেউ যেন জানে না। স্তব্ধ হয়ে গেল শান্ত। উপভ্রান্তর মতো সিমরাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাইকে উঠল। 3 জন মধ্যবয়সী মহিলা, 1 জন বৃদ্ধ মহিলা, 2 জন মধ্যবয়সী পুরুষ এবং জয়নুল মোল্লাকে সিমরানদের বাড়ি থেকে বের দেখে অন্তরাত্মা শুকিয়ে যায় শান্তর। সেখানে বাইক থামিয়ে ধীর পায়ে এগিয়ে যায় বাড়ির ভিতরে। পরনে 3/4 প্যান্ট এবং টি-শার্ট। মনের মধ্যে অজস্র খারাপ চিন্তা ভাবনা ভেসে উঠেছে। উঠানে পা দিতেই সামনে তেড়ে আসলো শাওন। অতিথিদের বিদায় দিতেই উঠোন পর্যন্ত নেমেছিল সে, সাথে তার আরও 3 বন্ধু। তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে ঢুকছস বলে ঘাড় ধরে ধাক্কা দিল শাওন। পড়তে পড়তে নিজেকে সামলে নিল শান্ত। উদ্ধান্তের মতো বলল, আমি সিমরানের সাথে কথা বলবো, সামনে থেকে সর। সিমরান বলে জোরে ডাক দিল। সবেমাত্র সামনের রুম থেকে নিজের রুমে ঢুকলো সিমরান। গায়ে খয়েরি রঙের জামদানি শাড়ি, বাম হাতে অমানিকায় চকচক করছে নতুন ডিজাইনের স্বর্ণের আংটি। একটু আগেই সুমন মোল্লা নামে একটি আংটি তাকে পরানো হয়েছে, আর সিমরানও চুপচাপ তা পরে নিয়েছে। শোনা গেছে ছেলে বিকেলে আসবে আর কাল দুপুরেই বিয়ে। শাড়ি খুলে গিয়ে উঠান থেকে পরিচিত কণ্ঠ ডাকলো। শিওর উঠল সিমরান। বাবা সকালে ছেলে পেলে এনে রেখেছে, যদি শান্ত কোনো ঝামেলা করে তাহলে মারবে ওকে। এরই মধ্যে চেঁচামেচি আওয়াজ পেয়ে দৌড় দিল সামনের রুমে। শান্তকে 3 জন মিলে মারছে। বাবা দরজার সামনে দাঁড়িয়ে তাদের হুমকি দিয়ে চলছে, ওকে মেরে আমার সীমানার বাইরে রেখে আয়। মঈনুদ্দিন হোসেনের ইজ্জতে হাত দেওয়া কত বড় অপরাধ সেটা ওকে বুঝিয়ে দে। কলিজাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে সিমরানের। বাবা হাত ধরে শক্ত কণ্ঠে বলল, আব্বু আমি ওকে বারণ করে দিলেও চলে যাবে এখান থেকে। শুধু শুধু মারামারি দরকার নাই। কেন? সামনে ইলেকশন।
তোমারই ঝামেলায় পড়তে হবে। মঈনুদ্দিন কি যেন হলো, রাজি হয়ে গেল মেয়ের কথায়। ছেলেকে ইশারায় থামতে বললেন। ধীর পায়ে হেঁটে উঠানে নেমে শান্ত থেকে কয়েক কদম দূরে দাঁড়ালো। শক্ত কণ্ঠে বলল, আমি নিজ ইচ্ছায় এই বিয়ে করছি। তুই কোনোভাবেই ঝামেলা করার চেষ্টা করবি না। আমি ভুল করে তোর সাথে সম্পর্ক জড়িয়েছি। এই সম্পর্ক না তোর পরিবার মানবে, না তো আমার পরিবার মানবে। দয়া করে ঝামেলা বাড়াস না, চলে যায় এখান থেকে। নিস্তব্ধ হয়ে গেল শান্ত। ঠোঁটের নিচ থেকে রক্ত পড়ছে। কয়েকটা ঘুষি লেগেছে এই জায়গায়, তবে যন্ত্রণা বেশি নয়। কিন্তু এই ছলনাময়ী দেওয়ার যন্ত্রণাটা হৃদয়টাকে চিরে টুকরো টুকরো করে দিচ্ছে। হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কি বলা উচিত সেটা মাথায় আসছে না তার। হঠাৎ পেছন থেকে দুটো পুরুষান্বিত হাত কাঁধে স্পর্শ করতে সেখানে দাঁড়ালো। বাবা আর চাচা এসেছে তাকে নিতে। শান্তর মুখের আঘাত দেখতেই তেতে উঠল রফিক মির্জা। গর্জনে ছেড়ে বলল, কার এত বড় কলিজা, আমার ছেলের গায়ে হাত তুলছে? মঈনুদ্দিন আমার বাড়ি ইজ্জতে হাত দিতে এসেছিল তোর ছেলে, তাই পাওনাটা মিটিয়ে দিলাম। পরবর্তীতে আসলে কেটে নদীতে ভাসিয়ে দেব। আমার মেয়ে তো তোমার বাড়িতে যায়নি, আমার কথা মতো বিয়ে করছে। নিজের ছেলেকে আগে মানুষ করো, আর যদি না পারো তাহলে কাকশকুনের হাতে ছেড়ে দাও। ঠুকর খেতে খেতে সোজা হয়ে যাবে। অপমান মুখ নীল হয়ে গেছে শফিক মির্জার। ছেলেকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এই শোধ অবশ্যই পাবে। রফিক মির্জা শোধ মিটিয়ে দেবে। রুমের মধ্যে ফ্লোরের ওপর ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে শান্ত। সিমরান যে তাকে এভাবেই ঠকাবে, সবার সামনে হাত ছেড়ে দিবে, তা ক্ষণক্ষণে ভাবেনি। এই ঝামেলা থেকে মুক্ত পাবার জন্য তো লুকিয়ে বিয়ে করেছিল, অথচ আজ সবগুলো অস্বীকার করলো কিভাবে? চোখের সামনে খয়েরি জামদানি পরা পরীটা বারবার ভেসে উঠল। এতদিন সাদা স্কুল ড্রেস পরানো সে শুভ্র সিমরাকে দেখলে আজ পুনরায় মুগ্ধ হয়েছে শান্ত। এ যেন কোনো পরী ছিল। শাড়ির কথা মনে হতে স্মরণে এলো, এই শাড়ি তো তার জন্য পরেনি সে। তাহলে মুগ্ধ কেন হবে সে? এই শাড়ি অন্য কারোর জন্য পরেছে, সে দেখে মুগ্ধ হবে, বিয়ে করবে, তারপর এই শাড়ি পরা পরীটাকে সর্বক্ষণ বুকের মধ্যে জড়িয়ে ধরবে। ভাবতেই মাথন শূন্য হয়ে গেল শান্ত। না, এটা কখনো হতে পারে না। ও পরীটা শান্তর। ওকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া, আদর করা, বকাবকি করা, সব ওদিকে একমাত্র শান্তর। এমনটাই তো হওয়ার কথা ছিল। তাহলে সেখানে অন্য কেউ থাকবে কেন? ওই পরীটাকে পাওয়ার জন্য কত কিছুই করলো শান্ত। সেই যেদিন এই থেকে পছন্দ করে ওকে, দুপাশে লম্বা দুটো বেনি করে স্কুলে যেত। শান্তকে দেখলেই নাক ছিটকে অন্য চলে যেত। আর বাবার শত্রু মানেই তো তার শত্রু। কত ছেলেকে মারলো শুধুমাত্র সিমরানের দিকে নজর দেওয়ার জন্য। কলেজে ওঠার পর প্রায় বন্ধুদের বলতো সিমরানের প্রেম অন্য কারোর সাথে। বিশ্বাস করতো না। বন্ধুরা বলতো ওর সাথে কেউ প্রেম করতে চাইলে তার সাথে প্রেম করব। বিশ্বাস করলো না শান্ত। বন্ধুদেরকে ভুল প্রমাণিত করতে বাজি ধরে ফেক আইডি দিয়ে কথা বলা শুরু করলো। কিন্তু আফসোস, কিছুদিনের মধ্যে সিমরান গলে গেল। প্রথম কথা বলতে ভালো লাগলো, পরে শান্ত ভাবলো যদিও এরকমভাবে আরও ছেলেদের সাথে কথা বলে, তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য সেই দিন দেখা করতে বলল, যাতে সিমরান ভয় পেয়ে যায় আর সব ছেলেদের শান্ত ফেক আইডি ভেবে না কথা বলে। সব ভালো চাইছিল, কিন্তু না, সিমরানের সাথে কথা বলতে হবে, ওকে বোঝাতে হবে আমার এখন প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী ভেবে ফ্লোর থেকে লাফ দিয়ে উঠে শান্ত। হাতে মোবাইলটা নিয়ে দরজা খুলতে গিয়ে চমকে উঠল। ওপাশ থেকে নক করলো। হাঁক ছেড়ে মাকে কয়েকবার ডাকলো শান্ত, কিন্তু সাড়া পেল না। ওপাশ থেকে দাদি বলল, আগেই মাইয়ার বিয়া হোক, এরপর তোরে দুয়ার খুললে দিমু। এইটা তোমার বাপে আর আমার সিদ্ধান্ত। মাথা শূন্য হয়ে গেল শান্ত। রেগে বলল, বুড়ি তুই এক্ষুনি দরজা খুলবি, নইলে তোরে আর তোর ছেলেরে আমি খুন করব। না, অসভ্য ভাষায় গালিগালাজ করতে ওপাশ থেকে কেউ দরজা খুলল না। জোরে জোরে চিৎকার করে আহাজারি করলো, কেউ শুনলেও না। জন্মদাত্রী মা রান্নাঘরে কোণ থেকে উঁকি মেরে ছেলের রুমের দিকে তাকিয়ে কাঁদছে। রাত 10টা। শান্ত চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে ফ্লোরে শুয়ে আছে। এর মধ্যে খাটের নিচে অস্ত্রগুলো চোখে পড়ল। ইলেকশনের সময় এগুলো ব্যবহার করবে তারা। সেখান থেকে চাইনিজ স্কুল নিয়ে শরীরে জোর দিয়ে কোপ মারা দরজার উপরে। ওপাশে চেয়ারে বসে পান খেতে থাকা দাদি ভয় পেয়ে দৌড়ে নিজের রুমের সামনে গিয়ে
আহাজারি করতে লাগলো। 10-12টা কোপ মারার পর সামান্য কয় ইঞ্চি ব্যাসার্ধে গোল আকৃতি দরজা ফাঁকা হলো। সেখান থেকে হাত ঢুকিয়ে তালা বরাবর 3টা কোপ মারতেই ভেঙে গেল তালা। হাতে ফোন নিয়ে ছুটে গেল বাইরে। বাইক চালিয়ে ছুটল সিমরানের বাড়ির উদ্দেশ্যে। বাজার পর্যন্ত আসতেই বাইক থামল। পায়ে হেঁটে গেল সিমরানের বাড়িতে। উঠানের ডেকোরেশন, লোকেরা ডেকোরেশন করছে। চারদিকে ঝাড়বাতি টানানো দেখে বুকের মাঝখানটা ব্যথা করছে শান্তর। কাজের লোকেদের ভিতরে মিলিয়ে গিয়েছে। বাড়ির পিছনে ঢুকে গেল শান্ত। সিমরানের রুমের জানালার সামনে এসে দুটো টোকা মারতে জানালা খুলল চামেলি বেগম। শান্তকে দেখে জানালার দূরত্ব বন্ধ করে দিয়ে সিমরানের কাছে এলো। ওই ছেলেটা আবার এসেছে তোর জানালার কাছে, তাড়াতাড়ি বিদায় করে দে, কেউ দেখলে আবার মার খাবে। কথাগুলো শোনা মাত্র ছুটে গিয়ে জানালা খুলল সিমরান। এর মধ্যে সেখানে